আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্পেন। অতি রক্ষণাত্মক কৌশলে ভেস্তে গেল আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব। স্প্যানিশ ছন্দ থামিয়ে দিল মেসির জাদু। বিশ্বসেরাদের পুরস্কার তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। গোল্ডেন বল জিতলেন রদ্রি, গ্লাভস পেলেন সিমন। সেরা তরুণ খেলোয়াড় কুবার্সি, এবারও গোল্ডেন বুট এমবাপ্পের। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী সন্ধ্যায় ৪০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। পলাতক সব আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং ২৪-এর এই দিনে আটক করা হয় জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক নাহিদ ইসলামকে। কারফিউ তোয়াক্কা না করে প্রতিবাদে রাস্তায় নেমে আসে মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আর শুরুতেই আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেররান তোরেস। ব্যর্থ হলো আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না মহাতারকা লিওনেল মেসিদের। পরাগ আরমানের রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনা শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের উপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দুদলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে, তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের ৩য় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন, তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগ আরমান, এটিএন বাংলা। আর্জেন্টাইনদের হৃদয় ভেঙে ফুটবল বিশ্বের নতুন অধিপতি এখন তারুণ্যদীপ্ত স্পেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে স্প্যানিশরা নিলেন বিশ্বসেরার পুরস্কার। গর্বের সঙ্গে তা উঁচিয়ে ধরলেন অধিনায়ক রদ্রি। কি এক অসাধারণ মহাকাব্যিক দৃশ্য! দুর্দান্ত পারফর্মারদের ব্যক্তিগত অর্জনের গল্প শোনাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের জমকালো আতশবাজি আর তারুণ্যময় স্পেনের জয়গান গাইতে গাইতেই মহা উৎসবের পর্দা নামল উত্তর আমেরিকা বিশ্বকাপের। রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজা এখন স্পেন। মঞ্চে ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনোকে সাথে নিয়ে স্প্যানিশ অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিশ্বজয়ের গল্প শুধু ট্রফি ছোঁয়ার নয়,
মাঠ মাতানো কিছু অতিমানবীয় ব্যক্তিগত লড়াইয়েরও। দলীয় এই সাফল্যের পাশাপাশি মাঠের ভেতরে আড়ালে থেকে পুরো স্পেনের ছন্দ নিয়ন্ত্রণ করা রড্রি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। বিশ্বকাপের ট্রফি ছোঁয়া না হলেও গোলের ক্ষুধায় প্রতিপক্ষর ডিফেন্স দুমড়ে মুচড়ে দেওয়া কিলিয়ান এমবাপ্পে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। এবার ৮ ম্যাচে করেন ১০ গোল, ২২ গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপেরই সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে স্পেনের রক্ষণে চীনের প্রাচীর হয়ে ওঠা উনাই সিমেন জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে রেকর্ড ৭টিতেই ক্লিনশিট বজায় রেখেছিলেন এই স্প্যানিশ বাজপাখি। আর মাত্র ১৯ বছর বয়সে স্পেনের রক্ষণ সামলানো পাও কুবাসি জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সুশৃঙ্খল ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে ট্রফি নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। ব্যক্তিগত বীরত্ব আর দলীয় শ্রেষ্ঠত্বের এই মহাকাব্যিক আসর শেষ হলেও রড্রি, এমবাপে আর উনাই সিমনদের এমন কীর্তিগাথা ফুটবল প্রেমীদের মনে থাকবে অনন্তকাল। রায়হান রাসেল, এটিএন বাংলা। একটি গোল আর তাতেই স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের হারিয়ে মাঠে যেমন উল্লাস করেছে স্প্যানিশরা, তেমনি দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে স্পেন ও ব্রাজিল সমর্থকদের বিজয় উল্লাস। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন আকাশী নীল শিবিরের ভক্তরা। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। শেষ বাঁশি বাজতেই স্তব্ধ আকাশী নীল সমর্থকদের মুখ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় অনেকের চোখেই পানি। কেউ নীরবে মাঠ ছেড়েছেন, কেউ হতাশায়। আবার মেসির হাতে শিরোপা না ওঠায় চোখের জল লুকাতে পারেননি অনেকে। আরেকবার বিশ্বকাপ ঘরে তোলার প্রত্যাশা অপূর্ণই থেকে গেল খুদে জাদুকর ভক্তদের। হার জিততে সবারই থাকে, হারছি জিতবো ইনশাআল্লাহ। মেসির জন্য আমাদের একটা ফুল জেনারেশন এসেছে, খেলছে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো এই জায়গায় ইমোশনটা আমাদের হিট করেছে। নিউ একটা জেনারেশন আর কি, এটাই শো করে আমার মেয়ে। সো আমি আমার থেকে আমার মেয়ে এভরিওয়ান আর্জেন্টিনা নেক্সট টাইম ইনশাআল্লাহ। শিরোপা জয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্প্যানিশ সমর্থকদের মধ্যে। তাদের সঙ্গে আনন্দে সামিল হন ব্রাজিলের সমর্থকরাও। বিজয়ের পতাকা হাতে উল্লাস, স্লোগান আর আনন্দ মিছিল, সব মিলিয়ে ঢাকার বড় পর্দার সামনে ছিল উৎসব মুখর পরিবেশ। স্পেনের ডিফেন্স পুরো অস্থির ছিল, অস্থির। খুব ভালো লাগছে। মেসির জন্য খারাপ লাগছে। আমাদের বন্ধুরা হারলে যেভাবে টল করে, ওরা এখন বুঝবে হারার পর টল করার কত যন্ত্রণা। আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে অনেক কষ্টে স্পেন একটা গোল দিতে পেরেছে। লামিন ইয়ামাল এন্ড প্যালেস্টিন সাপোর্ট করে, এন্ড এটাই আমার সবচেয়ে বড় অর্জন। পরাজয়ের এই ফল মেনে নিতে পারছেন না মেসি ভক্তরা। তাদের দাবি, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা দারুণ লড়াই করেছে। শেষ ম্যাচের অতিরিক্ত চাপ কেড়ে নিয়েছে বিশ্বকাপের সোনালী স্বপ্ন। এটা বিশ্বাস করতে পারতেছি না, আমরা এত উপরে এসে আমরা হেরে গেলাম। আমরা কখনো আশা করিনি যে এভাবে আমাদেরকে আর্জেন্টিনা হতাশ করবে। ব্রাজিল লাফাচ্ছে কেন ভাই? আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর চোখে মুখে উচ্ছ্বাস বন্দরনগরী চট্টগ্রামের স্পেন সমর্থকদের। ফাইনাল ঘিরে নগরের অলিগলি, মোড়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত ফুটবল উৎসবে পরিণত হয়েছিল। এক দলের উল্লাস, অন্য দলের অশ্রুর মধ্যে দিয়ে শেষ হলো আরেকটি বিশ্বকাপ। ফুটবলে জয় পরাজয় থাকলেও প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা যে কখনো কমে না, সেটা আবারও প্রমাণ করল বিশ্বকাপের এই ফাইনাল। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে ILO মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ILOর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। সরকার গঠনের 5 মাস পর যুগপৎ আন্দোলনের শরিক সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 40টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শরিক দলগুলোর সাথে তৈরি
টানাপোড়েন দূর করে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বৈঠকে অংশ নেওয়ার জন্য শরিক দলগুলোর প্রায় ১.৫ শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি নেতাদের পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিকদের কোনো বার্তা দেবেন কিনা তা নিয়েও আমন্ত্রণ পাওয়া দলের নেতাদের কৌতূহল রয়েছে। মশা নিধনে দেশীয় প্রযুক্তি ব্যবহারে সিটি কর্পোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মনে করেন তিনি। দেশি তারা এই কেমিক্যালসটা উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। পলাতক ও সাজাপ্রাপ্ত সব আসামিকে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। দেখা মাত্রই গুলি। গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠক থেকে আসে এমন সিদ্ধান্ত। এরপর 24-এর এই দিনে জারি করা হয় সান্ধ্য আইন, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। 20 জুলাই রাতে আটক করা হয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সরকারের ডাকা কারফিউ তোয়াক্কা না করে ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা এবং উত্তরায় রাজপথে নেমে আসে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। মুশফিকুর রহমানের রিপোর্ট। 20 জুলাই 2024। এটা অবশ্যই কারফিউ। সরকারের ডাকা কারফিউর ফলে কিছুটা ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। তবে আটকে রাখা যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। বৈষম্য বিরোধীদের আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। সরকারের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোহাম্মদপুর, ছাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ। আমাদের অ্যাপ্রোচটা কখনোই এমন ছিল না যে হামলা করা হবে আর আমরা বাসায় ফিরে যাব। আমাদের মেসেজ এটাই ছিল যে প্রতিরোধ করব আমরা, এবং আমাদের খুব বিখ্যাত স্লোগান ছিল যে বাধা দিলে বাঁধবে লড়াই। মানে বাধা দিলে আমরা ফিরে যাব না, বাধা দিলে আমরা ওটা অতিক্রম করব। তো সেটার জন্য যা করার প্রয়োজন হয়, প্রতিরোধ করতে হলে আমরা করব। গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসেন 14 দলের নেতারা। সিদ্ধান্ত হয় বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করার খবর প্রচারিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। আন্দোলনের পালে হাওয়া লাগে, ফুঁসে ওঠে গোটা দেশের মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আন্দোলন রূপ নেয় জুলাই বিপ্লবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বজনহারা পরিবার, আহত শিক্ষক শিক্ষার্থীরা 1 বছরেও ভুলতে পারেনি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই বিভীষিকাময় স্মৃতি। নিহত শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। হারানোর বেদনা প্রতিটি মুহূর্তে তাড়া করে বেড়ায়, এমনটাই জানালেন নিহতের স্বজনরা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। 1 বছর কেটে গেলেও উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই কালো দিনটির কথা ভুলতে পারেনি স্বজন, অভিভাবক
শিক্ষক ও শিক্ষার্থীরা। অশ্রুসিক্ত নয়নে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে অংশ নেন স্বজনহারা পরিবার, শিক্ষক, সহপাঠী। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমার বোন কই? আমার বোন সেদিনকে ওই বিল্ডিং এর ভিতরে আটক হয়েছিল। ওই সে আমার কাছে যখন আসে তার হাত দুটো পুড়ে তার চামড়াগুলো খুলে খুলে আসছিল। যারা মানবতা জীবন যাপন করতেছে এবং আহত বাচ্চাদের সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, মাননীয় শিক্ষা উপদেষ্টা দেখা করার জন্য আমরা আবেদন করেছি। আশা করি খুব শীঘ্রই আমরা ওটার উত্তর পাব। সন্তান হারানো মা বাবা কান্না ভেজা কণ্ঠে বলেন, প্রতিটি সকাল আর প্রতিটি রাত তাদের মনে করিয়ে দেয় অপূরণীয় সেই শূন্যতার কথা। আমি দৌড় দিতেছি, তোমরাও দৌড় দাও। দৌড়ে বের হয়ে দেখলাম নিচে, আমরা কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম, নিচে মানুষের নারী ভুঁড়ি, মানুষের বডি নাই, এরকম অবস্থা। ওই ঘটনাটা একটু মনে না করার চেষ্টা করি, মনে উঠলে আসলে কিছু ভালো লাগে না। সরকারের উচিত বাচ্চাদেরকে প্রত্যেকটা স্কুলে নিরাপত্তার মতো ব্যবস্থা রাখা এবং আমাদের বাচ্চাগুলোর জন্য অবশ্যই যেন পুনর্বাসনের ব্যবস্থা করে। শোকের এই দিনে আবারও ভারী হয়ে ওঠে স্বজনদের হৃদয়, আর নতুন করে উচ্চারিত হয় একটাই প্রার্থনা, কোনো বাবা মাকে যেন আর এভাবে সন্তানের কবরের পাশে দাঁড়াতে না হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি। শুভেচ্ছা গ্রহণ পর্ব শেষে জিসাসের সব সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আসে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একটি প্রতিনিধি দল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এটিএন বাংলা বাঙালি জাতির হারিয়ে যাওয়া অফুরন্ত হাসি, তাই তো আমরা সকল বাঙালি আজও এটিএন বাংলাকে ভালোবাসি। শুভেচ্ছা জানাতে এসে জিসাসের সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম বলেন, এটিএন বাংলা সবসময় শুদ্ধ সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছে। আজকে ৩০ বছর ধরে যে এটিএন যেভাবে বাংলাদেশে নিষ্ঠাভাবে কাজ করেছেন, আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা। আমরা বরাবরই জিসাসের সঙ্গে ছিলাম। বিগত সরকারের সময়ও নানা ঘাত প্রতিঘাতের পরেও আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার জন্য, তাদের প্রোগ্রামগুলিকে তুলে ধরার জন্য। এই সাংস্কৃতিক মনার লোকদের সঙ্গে সবসময় থাকি। তো আগামীতে ইনশাল্লাহ আমি তাদের কথা দিতে পারি যে এটিএন বাংলা সবসময় তাদের সঙ্গে থাকবে। তাদের যত কর্মকাণ্ড আমরা এটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চুয়াডাঙ্গার জীবননগরে তুলার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক তুলা চাষিকে ৮,০০০ টাকা মূল্যের ৬০০ গ্রাম হাইব্রিড তুলা বীজ, ২৫ কেজি ইউরিয়া সার, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি ও ২ কেজি বোরো সার সহ কীটনাশক দেওয়া হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব ছাড়ার আগে প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ দেবেন স্টারমার। এরপর তিনি ও বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেবেন বার্নহ্যাম। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেন
নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্নহেম শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় লেবার পার্টির নেতা নির্বাচিত হন। মাগুরায় ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। 2022 সালের 17 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী রাজিয়া খাতুন বাড়ি থেকে নিখোঁজ হয়। এর একদিন পর বাড়ির পাশের কুমারনদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করে র্যাব। এবার খেলার খবর। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে 27 রানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। এর আগে টি20 সিরিজও নিজেদের করে নেয় ইংলিশরা। লর্ডসে বেন ডাকেটের 141, বেথেলের 91 ও রুটের 74 রানের উপর ভর করে 3 উইকেটে 387 রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে রোহিত শর্মার 138, শুভমান গিলের 77 ও কোহলির 74 রানে দারুণ লড়াই করলেও স্যাম কারানের 4 উইকেটের তোপে 50 ওভারে 360 রানে থামে ভারত। ম্যাচ সেরা হন ডাকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।